আরে উনি নিজেই বাংলার মহাকাল, আবার কিসের ওনার জন্য মানে মহাকাল মন্দির করার দরকার আছে আমি তো বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বুঝি, উনি বি টিমকে দিয়ে মসজিদ বানাচ্ছেন আর নিজে মন্দির বানাচ্ছেন, বানিয়ে দুই সম্প্রদায়কে বোকা বানাচ্ছেন, বানিয়ে নিজের নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ এত বোকা নেই, আর হিন্দু মুসলিম নির্বিশেষে আজকে আর এত বোকা নেই। একটা সরকার মন্দির বানাবে কেন? যে টাকাটা খরচা হচ্ছে, কেউ কেউ বলছে এটা করতে প্রায় সরকারিভাবে যা বলছে তার ডবল খরচা হয়ে যাবে বলছে। যে টাকাটা খরচা হচ্ছে তাতে কত মানুষের দিয়ে দেওয়া যেত। সুপ্রিম কোর্ট 25% দিয়ে দেওয়ার কথা কত কাল আগে ঘোষণা করে দিয়েছে, এখনো সেই দিয়েটা অবধি দেয়নি। আজকে আপনি আমায় বলুন, যে টাকা দিয়ে দুর্গাঙ্গন হবে, যে টাকা দিয়ে জগন্নাথ কি হলো কালচারাল সেন্টার তৈরি হলো, সেই টাকা দিয়ে পশ্চিমবঙ্গে তো একটা যারা সরকারি কর্মচারী তাদের দিয়ে দেওয়া যেত। প্রায় 5.5 লক্ষের বেশি পদ খালি হয়ে পড়ে রয়েছে, সেখানে মানুষের চাকরি দেওয়া যেত। ভগবান আশীর্বাদ করবেন কি করবেন না আমি জানি না, ভগবান এই সমস্ত মন্দির মসজিদ করলে আশীর্বাদ করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু যদি ইমামের শিক্ষিত ছেলেটাকে যে আজকে চাকরি হারিয়েছে তাকে যদি চাকরি দেওয়া যেত, আমি বিশ্বাস করি ঈশ্বর আল্লাহ সবাই তাকে দুহাত তুলে আশীর্বাদ করতেন। কিন্তু এই মুখ্যমন্ত্রীকে তো বিজেপি বারংবারই সংখ্যালঘু তোষণ করে বলে অভিযোগ করে, তাহলে এই যে মন্দির সেটা তো হিন্দুদের জন্য। হ্যাঁ, সে তো বটেই, হিন্দুদের জন্য তো বটেই। এখন উনি বুঝতে পেরেছেন 30% আর 70%-এর মধ্যে তফাৎ আছে, সেটা উনি এখন বুঝতে পেরেছেন। মন্দির বানাচ্ছেন কিন্তু অনেক দেরিতে বানাচ্ছেন, তার আগে যা যা হবার হয়ে গিয়েছে। উনি মন্দিরের যে উদ্বোধন করতে যাবেন সেদিন তো হিজাব পরে যাবেন নাকি? যেখানে মন্দিরের পুজোস্থল হবে সেখানে উনি জুতো পরে যাবেন, এগুলো বার্তা দেবেন। আপনি ভাবছেন জুতোটা ভুল করে পড়ে গেছে, অবজ্ঞা ভরে পড়ে গেছে আর আপনারা দেখে ফেলেছেন, তা নয়। উনি জানেন যে ওনার কোন দিকটা কোথায় কখন দেখা হবে। ঠিক যেমন হিজাব, যেমন দুর্গাপুজোর সময় মাথার হিজাব দেখা হবে, আবার পুরীর মন্দির এই জগন্নাথ মন্দিরের সময় দীঘায় ওখানে হাওয়াই চটিটা দেখানো হবে, এটা উনি জানেন। কিন্তু এই দুর্গাঙ্গন হলে কারুশিল্পীদের তাদের কর্মসংস্থান হবে। কোথায় হচ্ছে এটা, কোথায় হচ্ছে এটা দুর্গাঙ্গনটা? নিউটাউনে। নিউটাউন ওটা কি, ওটা কি জায়গাটা কি? দ্যাট ইজ আ ইন্ডাস্ট্রিয়াল হাব। ইন্ডাস্ট্রিয়াল হাবে মন্দির হচ্ছে কেন হঠাৎ করে? আপনি বলুন কারুশিল্প, ভিক্ষা শিল্পটাও যদি শিল্প হয় তাহলে তারও ওখানে উন্নয়ন হবে, মন্দিরের বাইরে কিছু বিক্রি বসবেই। কিন্তু দীঘায় জগন্নাথ মন্দিরের ফলে তো অনেক হোটেল দোকানের লাভ হয়েছে, তাদের কর্মসংস্থান। আপনি গেছেন, গিয়ে দেখেছেন? মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী কথা, আচ্ছা মুখ্যমন্ত্রী গত 15 বছরে কটা সত্যি কথা বলেছে বলুন তো? আপনি বলুন, আপনাকে আমি আজকে মা ডিম্বাতে খাওয়াবো যদি বলতে পারেন কটা সত্যি কথা বলেছে, ঠিকভাবে বলতে পারেন? একটা। রাজাবাজার থেকে, এই শ্যামবাজার থেকে রাজাবাজার অবধি মিছিল করে বলেছিলেন আমরা সবাই চোর, এই একটাই মাত্র সত্যি কথা, আর সব মিথ্যে বলেছে। আপনি তার কথা গুরুত্ব দিচ্ছেন? এই শুনুন, বাংলাটা ধ্বংস হয়ে যাবে যদি মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি যদি চতুর্থবারের মতন শপথ নেয়। আপনি আমার কথা ভালো লাগুক না লাগুক, আপনার আমার কথা পছন্দ হোক না হোক, আপনি পাশের ফ্রেমে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের কাউকে একজনকে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখাতে বাধ্য হবেন। এখন হাউ হাউ করার থাকলে করে নিন, তখন করতে পারবেন না। আর এখন লাইনে চলুন, এখন প্রতিবাদটাকে সংগঠিত করুন, এটাকে তাড়ান, বাংলাটাকে বাঁচান। দাদা, এই যে মন্দির করে কি মুখ্যমন্ত্রী বিজেপির হিন্দু ভোটটাকে টার্গেট করছে? হিন্দুরা মুখ্যমন্ত্রীকে হিন্দু মনে করে না। আচ্ছা, একটা সরকার যদি এত কাজ করবে, সে হিন্দু মুসলমান করবে কেন? আচ্ছা আপনি বলুন তো, বিজেপি বেশি হিন্দু মুসলমান করছে না মমতা বেশি হিন্দু মুসলমান করছে? আপনি আমায় বলুন। উত্তরপ্রদেশে কটা মন্দির তৈরি করেছে সরকার? আচ্ছা আপনি আমায় বলুন, কোন রাজ্যে, উত্তরপ্রদেশ ছেড়ে দিলাম, প্রায় 18-19টা বা আরও বেশি রাজ্যে আমাদের সরকার আছে, 20-21টা বোধহয় হবে। তো আপনি আমায় বলুন কটা রাজ্যে বিজেপির সরকার সেখানে মন্দির তৈরি করছে? আপনি আমায় বলুন।
মন্দির মসজিদ কেন করবে? এটা সরকারের কাজ নয়। দল করতে পারে, কোনো ব্যক্তি করতে পারে, কোনো সংগঠন করতে পারে, হিন্দুরা করতে পারেন, কিন্তু এটা কোনো সরকারের কাজ নয়। সরকার, মানুষ ট্যাক্স দিচ্ছে, 30% মুসলিম মানুষও ট্যাক্স দিচ্ছেন, তার টাকায় মন্দিরই বা হবে কেন? আর 70%-এর ট্যাক্সের টাকায় ইমামের ভাতাই বা হবে কেন? সেই ইমামরা এখন ভাতা পাচ্ছে না বলে রাস্তায় নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী কারণ না, ভাইপো ছাড়া কারণ না। ভাইপোরও কতদিন থাকবেন সেটা নিয়েও কনফিউশন আছে। তো এই যে বললেন যে বি টিম অর্থাৎ হুমায়ুন কবিরকেই কার্যত আপনি বললেন যে তাকে দিয়ে মসজিদ করাচ্ছে, এবং এই হুমায়ুন কবির তো এখন মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে সরানোর জন্য, তার সরকার টলিয়ে দেওয়ার জন্য মাঠে নেমে পড়েছে, আইএসএফকে দলের সব আসন সমঝোতা করবে বলে। আচ্ছা, আপনার কি মনে হয় সিপিএম তৃণমূল কি এক? সিপিএম এর লোকেরা কি সুজন চক্রবর্তী কোন পার্টি করেন? মোহাম্মদ সেলিম কোন পার্টি করেন? আপনি আমায় বলুন না। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা কোন পার্টি করেন? আপনি আমায় বলুন। সিপিএম করে। হ্যাঁ, তো আসলে কি উনি সিপিএম করেন? আসলে ওনারা তৃণমূল করেন। কিভাবে মানে? তৃণমূলকে জিতিয়ে ওনারা আসলে মানে সিপিএমটা করেন, আসলে তৃণমূল করেন, কারণ লক্ষ্য তৃণমূলকে জেতানো, শুধু সেটা নয়, বিজেপিকে হারানো। এখন হুমায়ুন কবির আপনাদের হারানোর জন্যই মাঠে নেমেছে, কিন্তু এখন তো উনি শুভেন্দু অধিকারীকে বলছেন ভালো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক কনফিউজ করছেন আপনাদের। মমতা ব্যানার্জিও যেমন এখন হিন্দু মন্দির করে কনফিউজ করছে, সেরকম এরা সিপিএম, এরা সবাই এক। আচ্ছা আপনি আমার একটা কথা বলুন, আপনি হুমায়ুন কবিরকে সাম্প্রদায়িক ব্যক্তি মনে করেন তো? ভেবেচিন্তে বলুন, আপনার এডিটরকে ফোন করে বলুন তারপর আমায়। হুমায়ুন কবির আপনাদের চোখে সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক নয়? বলতে পারছেন না? অবস্থা তো দেখুন। হুমায়ুন কবির যে বাবরি মসজিদ তৈরি করবে, এই হুমায়ুনের বাবার নাম কিন্তু বাবর নয়। হ্যাঁ, সে বাবরের নামে যে মসজিদ তৈরি করবে তাকে সাম্প্রদায়িক বলতে আপনাদের এত সমস্যা হচ্ছে। আমি আপনার কষ্টটা বুঝি, কিন্তু বাংলার মানুষ, আপনার যারা দর্শক, যারা আপনার লাইনের লোক, তারাও জানে যে এই লোকটা সাম্প্রদায়িক। আর এই লোকটাকে প্রথম দিন যিনি ফোন করেছিলেন তার নাম মোহাম্মদ সেলিম। কি কারণে করেছিলেন? ও কিন্তু মোহাম্মদ সেলিমের নামে ভালো কথা বলছে না, কিন্তু মোহাম্মদ সেলিমের সঙ্গে টেলিফোনে কথা বলছে। শুভেন্দু অধিকারীর সাথে হুমায়ুন কবির টেলিফোনে কথা বলছে না, হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে ভালো বলছে। এটাই হচ্ছে কনফিউজ করার পলিটিক্স। সাধারণ মানুষকে কনফিউজ করাতে চাইছে তারা। 100%। এটাকে নতুন করে বলার কিছু আছে? এটা করে কি বিজেপির ভোট কাটার চেষ্টা চলছে? মুসলিমরা আজও সেই জায়গায় আসেননি যে তারা আমাদের ভোট দিয়ে দেবেন। দেখুন, এরা বলে না, সিপিএমরা বলে, যাদের আপনি ইন্টারভিউ বেশি করেন, তারা এটা বলে যে মোদি হচ্ছে মমতাকে রক্ষা করছে, বিজেপি আসলে মমতাকে বাঁচিয়ে রেখেছে। এই কথাটা তারা যে উদ্দেশ্যে বলেন, যেভাবে বলেন, সেই ভাবটা ঠিক না হলেও কথাটা কিন্তু ঠিক। সেটিং থাকতে হয় না। এটা হচ্ছে যেই মুহূর্তে মোদিজি থাকবে না, যেই মুহূর্তে বিজেপি বলে কিছু থাকবে না, সেই মুহূর্তে তৃণমূল বলেও কিছু থাকবে না। এই কথাটা এই অবধি ঠিক। কেন ঠিক? তার কারণটা হচ্ছে মোদির ভয় দেখিয়েই সংখ্যালঘু ভোটটা মমতা নিজের বাক্সে রাখে, আর এই মুহূর্তে সেই সংখ্যালঘু ভোটটাও ছড়িয়ে গেছে, এবং সেটা যে বিজেপির পক্ষে যাবে তা নয়, বিভিন্ন জায়গায় টুকরো টুকরো ভাবে চলে যাবে। আঞ্চলিক, লোকাল, কোথাও সিপিএম, কোথাও কংগ্রেস, অল্প কিছু বিজেপি, এইভাবে চলে যাওয়ার জায়গায় চলে এসছে। কিন্তু সেইটাকে আবার কনসলিডেট করে এক জায়গায় নিয়ে এসে ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা যারা নিয়েছেন তার নাম হুমায়ুন কবির। দাদা, আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোটটাকে নিজের দিকে রাখছে, তাহলে বিজেপির এই সংখ্যালঘু ভোটটা, মানে এই যে ভয় থেকে মানুষকে কাটাতে পারছে না, কারণ এই ভোটটা যদি আপনারা পেতেন, আপনারই তো ভোট পার্সেন্টেজ বাড়তো। সময় লাগবে। বিহারে বুঝেছে, এবারেও দেখবেন অনেক পার্সেন্ট ভোট আমরা পাবো সংখ্যালঘুদের।
বেশ কিছু পার্সেন্ট পাবো, সময় লাগবে। এত ভুল বুঝিয়েছে, এত ঘৃণা, এত মানুষের মধ্যে মানুষের বিভেদ এত সৃষ্টি করেছে, যেটা আপনি কাল সকালে উঠলে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, কিন্তু আপনি যদি ভাবেন যে দুটো ক্যালপল খেয়ে নিলে জ্বর কমে যাওয়ার মতন করে কাল ক্যান্সার সেরে যাবে, সেটা তো হবে না। এই সমাজের ক্যান্সারটাও সময় লাগবে। আজকে উত্তরপ্রদেশে হচ্ছে। আপনি একটা কাউকে মুসলিমকে এনে দেখান যিনি বলবেন উত্তরপ্রদেশের সরকারের জন্য আমি আমার ধর্মচারণ করতে পারছি না।